ওয়েলকাম। আজকে আমরা পড়ব দিস ইজ জটিল সংখ্যা। আসলে যদিও এটাকে আমরা জটিল সংখ্যা বলে থাকি, বাস্তবে কিন্তু তেমন কোনো জটিলতা নেই বললেই চলে। লক্ষ্য করো, আমরা যখন চারের বর্গমূল বের করব সেটা আমরা ইজিলি বলতে পারি, যার ভ্যালু হচ্ছে 2। ঠিক সিমিলার ভাবে হচ্ছে যখন আমরা রুট 2 এর বর্গমূল বের করব সেক্ষেত্রে আসবে 1.730 ব্লা 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 ব্লা। √1 ইকুয়ালস টু 1 আর √0 হচ্ছে 0। রুট ওভার -1 ইকুয়ালস টু, তোমার ক্যালকুলেটর নিশ্চয়ই সিনট্যাক্স এরর দেখাবে। অর্থাৎ যখন রুটের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু আসবে সেটার বর্গমূল বের করা অনেকটাই জটিল এবং কঠিন। এখানে এই কথাটাই বলা হয়েছে যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল বের করা কঠিন ও জটিল। তো জটিল সংখ্যা আসলে হচ্ছে বাস্তব সংখ্যার গাণিতিক সম্প্রসারণ। জাস্ট হচ্ছে তুমি বাস্তব সংখ্যার সাথে একটি কাল্পনিক একক আই, যেটাকে আমরা বলি ইমাজিনারি ইউনিট, আইতে হচ্ছে ইমাজিনারি কাল্পনিক এককটি তুমি যুক্ত করে একটি জটিল সংখ্যা গঠন করতে পারো। আবার যখন কোনো সংখ্যাকে এ প্লাস আই বি আকারে লেখা হয় সেটাই হচ্ছে জটিল সংখ্যা, এবং আমরা জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি। এখানে এ এবং বি দুইটাই হচ্ছে বাস্তব সংখ্যা এবং এদেরকে যথাক্রমে বাস্তব এবং কাল্পনিক অংশ বলা হয়। এ হচ্ছে বাস্তব অংশ এবং আই বি এটা হচ্ছে কাল্পনিক অংশ। কাল্পনিক এই জন্য তার সাথে একটা কাল্পনিক ইউনিট যুক্ত আছে। তো আইকে বলা হয় কাল্পনিক বা অবাস্তব বা জটিল একক। কাল্পনিক একক আমরা আগেই দেখেছি, আই ইকুয়ালস টু হচ্ছে √(-1), অর্থাৎ কাল্পনিক এককের সংজ্ঞা এটাই, সেটা হচ্ছে যে আই ইকুয়ালস টু কত হবে, √(-1). এটাকে বর্গ করে নাও, আই স্কয়ার ইকুয়ালস টু -1। এটাকে গণনা করো, যেটাকে আমরা ভেঙে লিখতে পারি আই স্কয়ার ইন্টু হচ্ছে আই, অর্থাৎ আই স্কয়ারের ভ্যালু আমরা অলরেডি পেয়েছি -1, তার সাথে হচ্ছে আই গুণ, যেটা হবে -i, i raised to the power 4, আই স্কয়ার ইন্টু হচ্ছে আই স্কয়ার, অর্থাৎ আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, এবং যদি আমরা -1 গুণ দিই সেটা আসবে কত, 1। আর টু দি পাওয়ার 5 কে আমরা লিখতে পারি আই স্কয়ার ইন্টু আই স্কয়ার ইন্টু আই। লক্ষ্য করে এখানে আমি আই স্কয়ার দ্বারা হচ্ছে যে ভাঙতেছি এগুলোকে, মানে আই স্কয়ারের সাথে আমরা বাকি যে পাওয়ারগুলো সেগুলো আমরা গুণ দিয়ে লিখতেছি। তো সূচকের নিয়ম এটা কিভাবে হয় সেটা তোমরা অলরেডি জানো। কথা হচ্ছে এখানে আই স্কয়ার দ্বারা আমি এভাবে মাল্টিপ্লাই করছি, এর কারণ হচ্ছে আমরা অলরেডি আই স্কয়ার একটা নিউমেরিক্যাল ভ্যালু জানি, সেটা হচ্ছে -1। তুমি যখন আই টু দি পাওয়ার 4 লিখবা সেক্ষেত্রে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো, সেটা হচ্ছে +1। এবার এগুলো আসলে একটা সিকোয়েন্স অনুযায়ী আসে, যেমন লক্ষ্য করো আই স্কয়ার হচ্ছে -1, আই টু দি পাওয়ার হচ্ছে পাওয়ার 4 হচ্ছে 1, তার মানে আই টু দি পাওয়ার 6 কত হবে, অবভিয়াসলি -1, কারণ এটা হচ্ছে -1, পরেরটা হচ্ছে +1, পরেরটা আবার হবে -1, মানে 2 4 6, অর্থাৎ -1 1 -1 আবার 1 -1, এইভাবে আসে আর কি, মানে যুগলবন্দি যেটাকে বলা হয় সেই অনুসারে আসবে। ঠিক সিমিলার যখন আমরা 3 থেকে নিব, যখন আমরা আয়ের পাওয়ার বেজুর
কল্পনা করব সেক্ষেত্রে যখন 3 আসবে সে -1 -i, যখন 5 আসবে তখন হচ্ছে i, আবার যখন আমরা i⁷ নিব তখন আসবে আবার -i, যখন আমরা i⁹ নিব তখন আবার আসবে আমাদের i⁹ আসলে কত হবে, হ্যাঁ -i। তো আমরা অলরেডি জানি যে হচ্ছে জটিল সংখ্যাকে আমরা z দ্বারা প্রকাশ করি এবং z সমান সমান হচ্ছে a প্লাস ib। এখানে a এবং b দুইটাই বাস্তব সংখ্যা। তুমি যখন a এবং b দুইটারই ভ্যালু শূন্য বসাবা না, মানে শূন্য বাদ দিয়ে যে কোনো ভ্যালু বসাবা, তো সেক্ষেত্রে তুমি হচ্ছে ধরো পাবা 2 প্লাস সরি 2 a প্লাস ib, এবং যেটা হচ্ছে আমাদের প্রকৃত কাল্পনিক বা জটিল সংখ্যা। এখন তুমি দুইটা বাস্তব সংখ্যা a এবং b দুইটার ভ্যালু তুমি যখন শূন্য বসাবা সেক্ষেত্রে তুমি পাবা 0 প্লাস i0। এটাকে বলা হয় শূন্য বা জিরো জটিল সংখ্যা। এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যদি তোমাদের এমসিকিউ এ আসে যে আসলে কোনটি জিরো জটিল সংখ্যা বা শূন্য জটিল সংখ্যা, তোমাকে অবশ্যই এই ফরম্যাটটা মেনটেন করতে হবে। কারণ এক্ষেত্রে লক্ষ্য করো আমরা এর ভ্যালু শূন্য বসিয়েছি, বির ভ্যালু শূন্য বসিয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা পেয়েছি 0 প্লাস i0। তার মানে এটা হচ্ছে অবশ্যই শূন্য বা জিরো জটিল সংখ্যা। তোমাদের এমসিকিউ অনেক ধরনের অপশন থাকতে পারে যে কোনটি জিরো বা জটিল সংখ্যা, শূন্য দেয়া থাকতে পারে, আবার i এর সাথে হচ্ছে শূন্য দেয়া থাকতে পারে, 0 প্লাস অর্থাৎ এইটা দেয়া থাকতে পারে, এবং বাকি আরেকটা অপশন কোনোটি না দিতে পারে। তোমরা অবশ্যই এটাকে দিবা, কারণ শূন্য বা জিরো জটিল সংখ্যা তখনই হবে যখন হচ্ছে তার যে বাস্তব ভ্যালুগুলো আছে, মানে a এবং b উভয়েই শূন্য হতে হবে। এখন লক্ষ্য করো তুমি যদি a ইকুয়ালস টু 0 বসাও, তার মানে হচ্ছে শুধু আমাদের যে পরের যে অংশটা যেটাকে আমরা কাল্পনিক অংশ বলি এটাই থাকবে, এবং এই বাস্তব যে অংশ সেটা শূন্য হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় পিওর কাল্পনিক জটিল সংখ্যা। আবার তুমি যখন বি ইকুয়ালস টু শূন্য বসাবা, তার মানে হচ্ছে আমাদের কাল্পনিক অংশ শূন্য হয়ে যাবে, আমাদের শুধু থাকবে হচ্ছে বাস্তব অংশ, যেটাকে আমরা বলবো পিওর বাস্তব জটিল সংখ্যা, এটা বলা যাবে। এখন আসো জটিল সমতল বা আমরা এটাকে কমপ্লেক্স প্লেন, বা আমরা জাস্ট হচ্ছে একটা আরগান চিত্র আমরা বলতে পারি। জটিল সংখ্যা হচ্ছে আমরা কিভাবে মানে আরগান চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটাই আসলে এখানে আলোচ্য বিষয়। এবং এই জটিল সংখ্যাকে আমরা সবসময় একটা বিন্দু হিসাবে যদি আমরা কল্পনা করি, অর্থাৎ একটা বিন্দুর যখন আমরা পজিশন দেখাবো, তার স্থানাঙ্কগুলো দেখাবো, তার যে হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক এবং তার পোলার স্থানাঙ্ক দেখাবো, সেইগুলো আর কি। তো আরগন চিত্রের একটা বৈশিষ্ট্য আছে, সেখানে কি হচ্ছে একটা বাস্তব অক্ষ থাকবে এবং একটা কাল্পনিক অক্ষ থাকবে, এবং এটা অবশ্যই দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক হবে। দ্বিমাত্রিক মানে হচ্ছে এখানে দুইটা মাত্রা থাকবে, অর্থাৎ একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবং আমরা অলরেডি জানি যে কার্তেশীয় স্থানাঙ্ক বলতে এক্স এবং ওয়াই কেই বোঝায়। এখন দেখো এটা সুন্দরভাবে আলোচনা করা আছে যে একটি জটিল সংখ্যা z কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটি বিন্দু হিসেবে ভাবা যায়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জটিল সংখ্যাটির অর্থাৎ a প্লাস আইবির যে রিয়াল অংশ বা যে বাস্তব অংশ আছে, তার মানে যে a যেখানে আছে সেটা হচ্ছে রিয়াল এক্সিস, এখানে আর দিয়ে আর ই দ্বারা বোঝায় রিয়াল বা বাস্তব, সেটা অবশ্যই এক্স অক্ষের দিকে থাকবে। এবং আমাদের যে কাল্পনিক বা ইমাজিনারি
পার্ট আছে সেটা হচ্ছে y অক্ষ বরাবর হবে, এবং এই জন্য এটাকে আমরা ইমাজিনারি জেড বলে থাকি, যেটা হচ্ছে y অক্ষ বরাবর। এখানে দেখো এ জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি, এখানে এ হচ্ছে বাস্তব সংখ্যা, যেটা আমরা এই এক্স অক্ষে দেখিয়েছি, এবং এটা হচ্ছে রিয়াল এক্সিস মানে বাস্তব অক্ষ, এবং বিআই সেটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ, সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর দেখিয়েছি, এবং এটাকে আমরা বলতেছি ইমাজিনারি বা কাল্পনিক অংশ। এখান থেকে কি জিনিস দেখানো হয়েছে যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের বাস্তব অংশ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। অর্থাৎ আমরা এখানে জেড ইকুয়ালস টু এ প্লাস বি আই যে কথা, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই একই কথা, হচ্ছে জাস্ট আমরা এখানে এ এবং বি দ্বারা সিম্পলিফাই করেছি, এখানে এক্স এবং ওয়াই দ্বারা সিম্পলিফাই করেছি। তো এখানে একটা সুবিধা আছে যে যেহেতু এখানে এক্স বলা হচ্ছে, তার মানে সেটা হবে এক্স অক্ষ বরাবর, যেহেতু এটা আই ওয়াই আছে তার মানে সেটা হবে কি ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এখানে তোমাদের প্রায় কোশ্চেন আসতে পারে যে আরগান চিত্রের সাহায্যে প্রকাশ করো। তো আরগান চিত্রটা হচ্ছে আহ, এখানে আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম, দ্বিমাত্রিক তল থাকবে, এক্স অক্ষ এবং হচ্ছে ওয়াই অক্ষ থাকবে। এক্স অক্ষকে আমরা বলবো বাস্তব বাস্তব অক্ষ, এবং ওয়াই অক্ষ থাকবে হচ্ছে তোমার কাল্পনিক অংশ। এক্স অক্ষে হচ্ছে বাস্তব অংশ থাকবে, ওয়াই অক্ষে থাকবে কাল্পনিক অংশ। এবং আমরা জানি কাল্পনিক বা জটিল অংশ হচ্ছে অলওয়েজ বির সাথে আই গুণ থাকবে, অর্থাৎ বাস্তব সংখ্যার সাথে আই গুণ থাকবে। এই জন্য এখানে দেখো 1i 2i 3i 4i এভাবে দেওয়া হয়েছে। আবার এখানে নিচে হচ্ছে মাইনাস আই মাইনাস টু আই মাইনাস টু আই এভাবে দেখানো হয়েছে। আমরা যে স্থানাঙ্ক থেকে আমরা জানি, বা আমরা অলরেডি সংখ্যা রেখা পড়েছি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা মূল বিন্দু ধরে নিব, এবং মূল বিন্দুর যদি আমরা ডানে অ্যাপ্রোচ করি মানে আগাই, সেটাকে তুমি হাঁটাও বলতে পারো। যদি আমরা হাঁটি তাহলে এখানে পজিটিভ ভ্যালু পাবো, আর যদি আমরা বাম পাশে হাঁটি তাহলে এখানে নেগেটিভ ভ্যালু পাবো। আর যদি আমরা উপরে উঠি সেখানে হচ্ছে আমরা পজিটিভ ভ্যালু পাবো। এই জন্য এখানে দেখো 1i 2i 3i 4i এভাবে দেখানো হয়েছে, আর এখানে দেখানো হয়েছে -1i -2i -3i এটসেট্রা। তো আমরা এক্স কে বলতে পারি হাঁটা, এবং ওয়াই কে বলতে পারি উঠা। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ওয়াই অক্ষ বরাবর থাকবে আমাদের জটিল বা কাল্পনিক অংশ। তার মানে এখানে অবশ্যই তোমার আই থাকবে বাস্তব সংখ্যার সাথে, মানে আমাদের যে বিআই যে পার্টটা আছে সেটা এখানে যেটি হচ্ছে 3 + 2i এটা দেখানো হয়েছে। আমরা অলরেডি জানি এই 3 হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে, কারণ যেহেতু এটা আমাদের রিয়াল পার্ট, এবং 2i থাকবে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, যেহেতু এটা আমাদের ইমাজিনারি পার্ট। তো এখানে তুমি এক্স এর দিকে 3 ইউনিট করে আগাও 1 2 3, এবং ওয়াই অক্ষের দিকে হচ্ছে তুমি 2 ইউনিট করে আগাও। একটা ইউনিটে হচ্ছে 1i, আর তো দুইটা ইউনিট হবে 2i। তাহলে দেখো এখানে হচ্ছে 1i 2i আমরা এই জায়গায় পেয়েছি, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 3 + 2i। এর অনুরূপভাবে বাকিগুলো দেখানো হয়েছে। এখানে দেখো z ইকুয়ালস টু -3 + 5i, আমরা জানি এখানে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এবং এটা হচ্ছে নেগেটিভ, তার মানে নেগেটিভ হলে আমাদের বাম দিকে হাঁটতে হবে। এই জন্য বাম দিকে কত হয়, কত তুমি 3 আসবা, 1 2 আর হচ্ছে 3। এবং 5i সেটা আমরা জানি অবশ্যই কাল্পনিক অংশ, এবং y অক্ষ বরাবর হবে 5 ইউনিট করে উপরে উঠো। এই তো, তার মানে এই বিন্দুটা হচ্ছে -3 + 5i। এখন অনুবন্ধী, মডুলাস এবং আর্গুমেন্ট এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অনুবন্ধী হচ্ছে যদি একটা জটিল সংখ্যা যেটি হচ্ছে a প্লাস আইবি হয়, তাহলে তার অনুবন্ধী দেখো এটাকে আমরা যে বার দ্বারা প্রকাশ করতেছি হবে a মাইনাস আইবি। এখানে শুধু একটা পরিবর্তন হয়েছে আর কিছুই না, যে আমাদের এখানে যে কাল্পনিক অংশটি ধনাত্মক ছিল এখানে হয়ে গেছে ঋণাত্মক।
তুমি যদি এইটার অনুবিন্দু বের করতে চাও তাহলে কি হবে, জেড বারের উপরে আরেকটা বার চলে আসবে এবং সেখানে হবে প্লাস আই বি, অর্থাৎ এই যে এখানে বাস্তব সংখ্যা কাল্পনিক যে অংশটুকু আছে, কাল্পনিক অংশটুকুর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তুমি যদি এটাকে অর্গান চিত্রের মাধ্যমে দেখাও তাহলে এ প্লাস আইবি হবে কোথায়, এ প্লাস আইবি হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর পজিটিভ ভ্যালু, তার মানে ডানের দিকে থাকবে, আইবি পজিটিভ ভ্যালু, তার মানে এটা উপরের দিকে থাকবে। এবং এটার অনুবন্ধী হবে এখানে দেখো, এ হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু, তার মানে ডানে থাকবে, এবং আইবি হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু, তার মানে নিচের দিকে থাকবে। এটাই আসলে এখানে দেখানো হয়েছে। তো এরকম ভাবে আমরা যদি 3+2i একটা জটিল সংখ্যা নিই তাহলে তার অনুবন্ধী হবে এখানে কি হবে, মাইনাস চলে আসবে। আবার এখানে -3+5i যখন আমরা নিব সেক্ষেত্রে এটার হচ্ছে শুধু আমাদের কাল্পনিক অংশে মাইনাস চলে আসবে, অর্থাৎ -3 -5i। আসলে এখানে এটাই গ্রাফে আমাদের সুন্দর করে দেখানো হয়েছে যে যখন তুমি হচ্ছে 3+2i নিবা তো সেটার অনুবন্ধী হবে 3 - 2i, অর্থাৎ আমরা অলরেডি জানি যে শুধু কাল্পনিক অংশে চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে। সো এখানে 3+2i এর জায়গায় হবে 3 - 2i, এবং এটা অর্গান চিত্রে হবে এক্স এর ভ্যালু হচ্ছে +3, তার মানে আমরা ডান দিকে হাঁটবো, এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে বা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে নেগেটিভ ভ্যালু, তার মানে আমরা নিচের দিকে নামবো কত পর্যন্ত, 2 পর্যন্ত, 1 আর হচ্ছে 2। এই যে দেখো, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটার অনুবন্ধী, অর্থাৎ এই সংখ্যাটার অনুবন্ধী হচ্ছে এইটা। এখন আসো মডুলাস বা পরম মান। তো পরম মান বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে, তুমি যদি সংখ্যা রেখা চিন্তা করো তাহলে মূল বিন্দু থেকে আমরা জানি মূল বিন্দুতে এক্স এবং ওয়াই দুইটার ভ্যালু হচ্ছে 0 থাকবে। অর্থাৎ মূল বিন্দু থেকে ওই বিন্দুর যে ধনাত্মক দূরত্ব আমরা পাই সেটাই হচ্ছে মডুলাস বা পরম মান। এবং সংখ্যা জটিল সংখ্যায় এভাবেই আসলে পরম মানটা নির্ণয় করা হয়। তাহলে যেহেতু এখানে মডুলাস বলা হয়েছে, অর্থাৎ তুমি যদি জেড এর মডুলাস দেখতে চাও তো গাণিতিকভাবে আমরা জেড এর একটা মডুলাস চিহ্ন দিব, এবং এ প্লাস আইবি এখানেও মডুলাস চিহ্ন দিব, এটা সমান সমান হবে √a² প্লাস বি স্কোয়ার। তাহলে জেড ইজ ইকুয়ালস টু -3 - 2 মডুলাস বা পরম মান। আমাদের ক্যালকুলেশন করলে দেখা যাবে এখানে a is equals to -3, b is equals to -4, অর্থাৎ মডুলাস অফ z is equals to √a² plus b স্কয়ার। তুমি এখানে z is equals to a plus ib না দিয়ে তুমি এখানে হচ্ছে x plus iy দিতে পারো, সেক্ষেত্রে হবে x² প্লাস হচ্ছে y²। দেখো এটা হচ্ছে তুমি যদি এই পর্যন্ত এ ধরো এবং এই পর্যন্ত হচ্ছে যে আমাদের আইবি, তাহলে এই মূল বিন্দু 0 0 থেকে এই যে পয়েন্ট আছে তার যে ধনাত্মক দূরত্ব সেটা হচ্ছে মডুলাস। আবার এখানে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, এটা হবে তার ভূমি, এটা হবে তার লম্ব, এবং এটা হচ্ছে তার অতিভুজ। সো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি এখানে এর পরিবর্তে লিখতে পারো এক্স এবং বির পরিবর্তে লিখতে পারো ওয়াই, অর্থাৎ হচ্ছে দূরত্বটাকে তুমি আর লিখতে পারো। তার মানে আমরা পাবো মডুলাস বা পরম মান আর ইজ ইকুয়ালস টু √x² প্লাস y²। এখানে জাস্ট x² প্লাস y² এর জায়গায় দেখানো হয়েছে a² প্লাস হচ্ছে b²। আর্গুমেন্ট হচ্ছে আমাদের যে জটিল সংখ্যা আছে সেটার হচ্ছে x অক্ষের সাথে আহ, যে তার অ্যাঙ্গেলটা আছে সেটাই আসলে গাণিতিকভাবে আমরা লিখি tan θ। এখানে একটু ভুল আছে, এখানে বিটা হবে উপরে, এটা চলে আসবে নিচে, অর্থাৎ θ ইকুয়ালস টু tan ইনভার্স b/a। তুমি এখানে b/a এর জায়গায় দিতে পারো y/x।
অর্থাৎ এখানে জেড ইকুয়ালস টু -3 -4i যদি হয় তাহলে আর আর্গুমেন্ট বের করবা কি হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই হচ্ছে -4 এবং এক্স কত এক্স হচ্ছে -3 -4 ডিভাইডেড বাই হচ্ছে -3 অর্থাৎ 4/3। সুতরাং থিটা ইকুয়ালস টু হবে টেন ইনভার্স 4/3। এখানে ক্যালকুলেশন করলে এই এইরকম একটা ভ্যালু আসে। এখানে লক্ষ্য করো এটাকে তুমি এক্স ধরে নাও, এটাকে তুমি ওয়াই ধরে নাও, কোনো সমস্যা নেই, এটাকে তুমি আর ধরে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, অর্থাৎ আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো এটা যদি অ্যাঙ্গেল হয় এই বিআই বা হচ্ছে এখানে বিটা হবে লম্ব আর এটা হবে আমার ভূমি। তুমি এখানে এটাকে ওয়াই বলতে পারো, এটাকে এক্স বলতে পারো। তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আমরা জানি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু অলওয়েজ হচ্ছে লম্ব এবং কোণ সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে কি ভূমি। তো ত্রিকোণমিতিক অনুপাতে লম্বের সাথে ভূমির সম্পর্ক হচ্ছে tan এবং কটের। আমরা এখানে tan নিয়েছি, তার মানে হচ্ছে আমরা tan থিটা সমান সমান দিতে পারি কি বি বাই এ অথবা ওয়াই বাই এক্স। এভাবে আসলে এই ভ্যালুটা আসছে। কার্তেশীয় স্থানাঙ্ক আর হচ্ছে পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই, এবং পোলার স্থানাঙ্ক আর আর হচ্ছে থিটা। এই যে এখানে আবার সুন্দর করে দেখানো হয়েছে যে জেড ইকুয়ালস তুমি যদি a প্লাস আইবি লিখো তাহলে a প্লাস আই ওয়াই লিখো, তাহলে x ইকুয়ালস হচ্ছে r cos থিটা, y ইকুয়ালস হচ্ছে r sin থিটা এবং r ইকুয়ালস টু √x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি এটাকে ব্র্যাকেটে লিখেছি মডুলাস। এইটা তোমরা মানে চিত্রে দেখতে পারবা। এবং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক। এবং এটাতে দেখানো হয়েছে মানে কিভাবে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে পারি। এখানে দেখানো হয়েছে কিভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমরা অলরেডি জানি যে z ইকুয়ালস টু হচ্ছে x প্লাস আই ওয়াই এবং x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু হচ্ছে r sin থিটা। এখানে তুমি যদি ভ্যালুগুলো বসাও r cos থিটা প্লাস হচ্ছে i r sin থিটা, r কমন নিয়ে নাও, তাহলে r ইনটু cos থিটা প্লাস হচ্ছে i, এখানে সন না হয় এখানে সাইন হবে, আর sin থিটা সমান সমান হচ্ছে r থাকবে এই যে cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা, এটাকে বলা হয় e টু দি পাওয়ার i থিটা। এখানে হচ্ছে আমরা জানি এক্সপোনেন্ট মানে জটিল সংখ্যার এটাকে এক্সপোনেন্ট বলা হয়। চিত্রে লক্ষ্য করো এইদিকে হচ্ছে আমাদের x এবং এইদিকে হচ্ছে আমাদের y। অর্থাৎ আমরা মডুলাসে পড়েছিলাম যে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব থাকবে সেটাই হচ্ছে আমাদের মডুলাস। এবং এটাকে যদি আমরা r দ্বারা প্রকাশ করি, আবার এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা হচ্ছে y, এটা হচ্ছে x। তাহলে r এর ভ্যালু আসবে মানে আমাদের অতিভুজ স্কয়ার সমান সমান আসবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে অতিভুজ আসবে রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখানে এটাই দেখানো হয়েছে যে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, মানে হচ্ছে এটা আমাদের মডুলাসের সমান। আর তুমি এখানে ফাইয়ের জায়গায় যদি থিটা ধরো তাহলে এটা হচ্ছে আমাদের কোণ, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব যেটা হচ্ছে এখানে y, এবং সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি যেটা হচ্ছে আমাদের x। আমরা নিব এখানে ত্রিকোণমিতিক tan এর অনুপাত, তাহলে tan থিটা সমান সমান হবে লম্ব বাই ভূমি অর্থাৎ y বাই x। তার মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x, এবং এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের সমান। আমরা যখন এই z ইকুয়ালস টু a প্লাস ib দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের মডুলাসের ফর্মুলা ছিল a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, মানে এটা হচ্ছিল আমাদের a, এটা হচ্ছে আমাদের b, মানে একই কথা। আবার যখন আমরা আর্গুমেন্ট দেখেছিলাম সেই ক্ষেত্রে থিটা থিটা ছিল tan ইনভার্স b বাই a। আমরা বলেছিলাম যে b যে কথা এখানে y হচ্ছে একই কথা।
তো যদি মনে করার চেষ্টা করো, এখানে বিটা হচ্ছে বা বিআইটা ছিল আমাদের আহ, কাল্পনিক অংশ, এবং এটা ছিল আমাদের বাস্তব অংশ। আমাদের এ হচ্ছিল ছিল হচ্ছে মানে এক্স অক্ষ বরাবর, আর বিআইটা ছিল ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, থ্যাংক ইউ।